বায়োলজির অ্যাডমিশন প্রোগ্রামের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের বেশ ছোট এবং গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। ঠিক আছে, চ্যাপ্টারটার নাম হচ্ছে বজ্র ও নিষ্কাশন। চলো শুরু করা যাক। আচ্ছা, তো প্রথমে আমি তোমাদের বলি, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি, হ্যাঁ তোমার লিভারটা কোন দিকে বলো তো? লিভারের বাংলা জানো? বাই দ্য ওয়ে, লিভারের বাংলা যে কলিজা, ঠিক আছে? তো কলিজাটা আসলে লিভারটা আমাদের ঠিক কোন দিকে থাকে? ডান দিকে থাকে না বাম দিকে? তো আশা করি তোমরা জানো, হ্যাঁ আমাদের বডি যদি এটা হয়, খুবই বাজে একটা বডি হচ্ছে, ওকে, এই দিকে থাকবে, মানে ডান দিকে থাকবে হচ্ছে আমাদের লিভার। লিভারের নিচে, ঠিক নিচেই আমাদের থাকে কি? কিডনি। এখন আমি যদি তোমাকে প্রশ্ন করি যে আমাদের কোন কিডনিটা নিচের দিকে এবং কোন কিডনিটা উপরের দিকে, তোমরা কি পারবা? একটু চিন্তা ভাবনা করে দেখো। এই লিভারটা কিন্তু যথেষ্ট বড়। এই লিভারের জন্য এই পাশে কিডনি, মানে ডান পাশে কিডনি, কারণ আমার হাত এই পাশে, তাই না? তাহলে আমি যে ছবি দেখাচ্ছি এখানে এইটা ডান পাশ, রাইট? এটা ডান, এইটা হচ্ছে বাম। তো ডান পাশে কিডনিটা স্বাভাবিকভাবে এই লিভারের জন্য কিন্তু একটু নিচে নেমে আসতেছে, আর তাহলে বাম দিকে কিডনিটা একটু উপরে। ঠিক আছে, তাহলে তোমরা যদি ছবিটা একটু ভালোভাবে খেয়াল দেখো, যে অতটাও ভালোভাবে না বোঝা গেল, এখানে যদি তুমি চিন্তা করো তাহলে এই লিভারটা, এই কিডনিটা একটু নিচে। ঠিক আছে, আচ্ছা এখন দেখো, কিডনি তো দেখতেই পাচ্ছ শিমের বিচির মতো দেখতে বা বাংলা পাঁচের মতো দেখতে, এবং কিডনি থেকে যেই নালীটা বের হতে তোমরা দেখতেছো, এইটাকে আমরা বলি হচ্ছে ইউরেটার। ঠিক আছে, আচ্ছা চলো আমরা পরের স্লাইডে যাই, এটা আমরা আরেকটু দেখব। এইটা দেখো, এই স্লাইডটা আমরা যদি চিন্তা করি, এটা হচ্ছে রাইট কিডনি, এটা হচ্ছে লেফট কিডনি, ডান বৃক্ক আর বাম বৃক্ক, তাই না? তো কিডনি থেকে যেই নালীটা বের হবে এটা হচ্ছে আমাদের ইউরেটার। ইউরেটারটা যেই জায়গায় মিলিত হবে এটা হচ্ছে আমাদের ব্লাডার। ব্লাডার থেকে যে নালীটা বের হচ্ছে সেটা হচ্ছে আমাদের ইউরেথ্রা। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কথা আছে, এইখানে দেখো যে একটা, এই যে লাল রঙের যেটা দেখতেছো এটা হচ্ছে রেনাল আর্টারি বা ধমনী, আর নীল রঙের যেটা দেখতেছো এটা হচ্ছে রেনাল শিরা। ঠিক আছে, তো তোমাদের এইটা কোশ্চেন আসতে পারে যে যদি বলা হয় যে কিডনি থেকে কোনটা বের হচ্ছে, তাহলে হবে হচ্ছে কি ইউরেটার বের হচ্ছে, তাই না? আচ্ছা কোনটা ঢুকতেছে? ঠিক আছে, যদি বলে কোনটা ঢুকতেছে তাহলে উত্তর হবে হচ্ছে রেনাল ধমনী ঢুকতেছে এবং রেনাল স্নায়ু ঢুকতেছে, আর বের হচ্ছে কি? রেনাল শিরা বের হচ্ছে আর ইউরেটার বের হচ্ছে। তাহলে আরেকবার বলি, কিডনির ভিতরে ঢুকতেছে কি? রেনাল আর্টারি, আর্টারির সাথে মনে রাখবা স্নায়ুও থাকে, স্নায়ুর ইংলিশ কি? নার্ভ। আর বের হচ্ছে কি? আমরা তো দেখতেই পাচ্ছি ইউরেটার বের হচ্ছে, তাই না? ইউরেটারের সাথে যেটা থাকে সেটা হচ্ছে ভেইন, রেনাল ভেইন। তাহলে শিরাও বের হচ্ছে, ইউরেটারও বের হচ্ছে। আচ্ছা গেল। পাঁচের মতো, শিমের বিচির মতো মহিলাদের কিডনির ওজন একটু কম, ছেলেদের কিডনির ওজন একটু বেশি। স্বাভাবিকভাবে এটা কোথায় থাকে? কোমরে থাকে, থোরাসিক থেকে লাম্বার কশেরুকার মাঝখানে থাকে। এগুলো মুখস্থ বিদ্যা, এগুলো আমরা আরো পড়বো। একদম দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, থিকনেস কত কি সবকিছু আমাদের মুখস্থ থাকতে হবে, একদম রাতস্থ থাকতে হবে, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে এগুলো খুবই আসে, যে কিডনি দৈর্ঘ্য কত, কিডনি প্রস্থ কত, কিডনি থিকনেস বা পুরুত্ব কত। ঠিক আছে, তারপরে হচ্ছে এর ভিতরের পার্ট তো আমরা পড়বোই, আমাদের কোশ্চেন এটাও আসে যে কিডনি থেকে যেটা বের হয় ইউরেটার, এটার দৈর্ঘ্য কত। আমাদের প্রশ্ন এটাই আসে যে ব্লাডারে কতটুকু মূত্র ধারণ করতে পারে এবং ইউরেথ্রা দৈর্ঘ্য কত, এগুলো আমাদের মেইন পরীক্ষায় আসে। তো আমরা এগুলো আস্তে আস্তে করতে যাচ্ছি। দেখো এই যে রেচনতন্ত্র, হ্যাঁ কিডনি আমাদের দুইটা থাকে, এটা আমরা জানি। যদি কোনো মানুষের একটা কিডনি থাকে তাও সে বেঁচে থাকতে পারবে, এমনও হতে পারে, এটা খুব রেয়ার, বাট তারপরে এমন হতে পারে যে একটা মানুষের একটাই কিডনি। ঠিক আছে, আর পরে যদি কেউ কিডনি ট্রান্সপ্লান্ট করতে চায়, কিডনি দান করে দেয়, হ্যাঁ তোমরা তো এরকম ডায়লগ শুনছো যে আইফোন কেনার জন্য কিডনি বেচা লাগবে, এরকম ডায়লগ শুনছো। একটা কিডনি বেঁচে দিলে আমরা বেঁচে থাকতে পারি, এটা ট্রু, কিন্তু তোমার যদি আরেকটা কিডনিও নষ্ট হয়ে যায় তাহলে ইউ আর আ গড পিস। হ্যাঁ আচ্ছা, তো কিডনি কোথায় অবস্থিত? T12 থেকে L3 এর মাঝখানে অবস্থিত। দৈর্ঘ্য কত? 10 থেকে 12 সেন্টিমিটার, প্রস্থ কত? 5 থেকে 6 সেন্টিমিটার, স্থূলত্ব হচ্ছে 3 সেন্টিমিটার। আমি যখন পড়তাম ছোটবেলায় তখন আমি এভাবে মুখস্থ করতাম, হ্যাঁ 12 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 6, 6 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 3, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে আমার এটা মনে থাকতো, কারণ আলটিমেটলি এত নাম্বার মুখস্থ করা একটু টাফ, তাই না? আচ্ছা চলো আমরা পরের স্লাইডে যাই। ইউরেটার,
ইউরেটার তো দুই পাশ থেকে দুইটা বের হয়েছিল, এটা তোমাদের মনেই আছে তাই না? আচ্ছা, ইউরেটারের দৈর্ঘ্য কিন্তু 25 সেন্টিমিটার। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন হচ্ছে, শরীরের আর কোন কোন জায়গায় 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের উল্লেখ পাওয়া যায়? তোমরা দেখবা যে এরকম অনেক কোশ্চেনও এরকম আসে, কোনটার দৈর্ঘ্য 25 সেন্টিমিটার নয়, বা ডিওডেনামের দৈর্ঘ্য কত, ঠিক আছে? এরকম ভাবে কোশ্চেন আসে। তাহলে তোমার জানা লাগবে যে আমাদের বায়োলজি বইতে, স্পেসিফিক্যালি জিওলজি বইতে আমাদের 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের উল্লেখ কোথায় কোথায় আছে। তোমরা কি জানো এটার উত্তর? তাহলে চলো আমরা পরের স্লাইডে দেখে ফেলি। দেখো, 25 সেন্টিমিটার দৈর্ঘ্যের অঙ্গসমূহ হচ্ছে পাকস্থলী, অন্ননালী, ডিওডেনাম আর ইউরেটার। ঠিক আছে, এই চারটারই কিন্তু দৈর্ঘ্য 25 সেন্টিমিটার। সো এগুলো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। পাকস্থলী ইংলিশ তোমরা জানো স্টোমাক, অন্ননালী ইংলিশ তোমরা জানো ইসোফেগাস, ইউরেটারের বাংলা কিন্তু অনেক কিছু বলে, তোমরা শুনছো কিনা আমি জানি না, এটাকে বলে গোবিনী। হ্যাঁ, খুবই টাফ বেঙ্গলি। ইনফ্যাক্ট আমি গোবিনী প্রথম যখন শুনছি তখন বলছি এই কি, এটা কি ইংলিশ নাম নাকি বাংলা নাম? তো এরকম হুটহাট করে একটা নাম দিয়ে দিল, তোমরা হয়তোবা সিনোনিম যেটা কি বইতে ছিল ওটা তোমরা হয়তোবা খেয়ালই করো না, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু দেখে 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 পড়ো। আচ্ছা, চলো পরের স্লাইডে। রেচনতন্ত্রের মধ্যে আমরা আসি মূত্রথলি। হ্যাঁ, একটা মানুষের ধরো এগুলো আসলে আমরা কিভাবে বুঝি, তাই না? এই ধরো একটা মূত্রথলি, মূত্রথলির মধ্যে কতটুকু হিসু জমা হতে পারে ম্যাক্সিমাম, সেটা হচ্ছে 700 থেকে 750। কিন্তু 700 থেকে 750 মিলিলিটার, বাই দ্য ওয়ে লিটার হইল না, হ্যাঁ 700 থেকে 750 লিটার মানে বুঝো তো, তাই না? 1 লিটার 2 লিটার কতখানি? তো এটা কিন্তু 700 থেকে 750 মিলিলিটার মূত্র ধারণ করতে পারে, লিটার না। এতখানি মূত্র ধারণ করতে পারে, ঠিক আছে, কিন্তু যদি 280 থেকে 320 মিলিলিটার মতো মূত্র জমা হয় তখনই মনে হয় যে আচ্ছা ঠিক আছে একটু বাথরুমে যাই, একটু বাথরুমে যাই। যখন 400 500 600 এর মধ্যে আসে তখন আমাদের অটোমেটিক্যালি হিসু হয়েই যায়, ঠিক আছে? সো আলটিমেটলি যে 700 থেকে 750 মিলিলিটার মতো ধারণ করতে পারে, এটা একটু হইলেও একটু ভেগ টার্ম আর কি। যেমন ধরো আমরা যদি অটোপসি করি, আমরা যদি লাশ নিয়ে দেখি, তারপরে তাদের মধ্যে যদি আমরা ব্লাডের মধ্যে ইনজেক্টেবল ভাবে আমরা পানি ঢুকাই, তাহলে দেখা যায় যে হ্যাঁ 700 থেকে 750 মিলিলিটার মতো পানি ঢুকানো যায়। কিন্তু বাস্তবে একটা হিউম্যান বিং এর ক্ষেত্রে, একটা লাইভ হিউম্যান বিং এর ক্ষেত্রে তো আসলে এতখানি মূত্র পুরোপুরি থাকতে পারে না, থাকে না, ঠিক আছে? তাহলে ব্লাডারের ব্যাপারটা আশা করি তোমরা জানো। কোশ্চেন এরকম আসতে পারে যে ইউরিনারি আর্চ বা ইউরিন করার আর্চ বা মূত্রত্যাগের ইচ্ছাটা কত মিলিলিটার হলে জমা পড়ে, সেটা হচ্ছে 280 থেকে 320। আর কত মিলিলিটার মূত্র টোটালি ধারণ করতে পারে, সেটা হচ্ছে 700 থেকে 750 মিলিলিটার, ঠিক আছে? আচ্ছা, তোমাদের মনে আছে আমাদের এই যে ব্লাডারটা ছিল, ব্লাডারের পরেই একটা নালী ছিল, এই নালীটা হচ্ছে, এই নালীটার মাধ্যমে হিসুটা বা প্রস্রাবটা একদম বাইরে পরিবেশে নিক্ষিপ্ত হয়, তাই না? এখন স্বাভাবিকভাবে ছেলেদের ক্ষেত্রে এটা বড়, ঠিক আছে, স্বাভাবিকভাবে আমি আর এক্সপ্লেইন না করি। এখন পুরুষের ক্ষেত্রে এটা হচ্ছে 18 to 19 সেন্টিমিটার এন্ড ইট ডিফার্স। স্বাভাবিকভাবে ইউরেথ্রা কারো বড় কারো ছোট হইতেই পারে, হ্যাঁ, যেহেতু এটা নালীর উপরে, পেনিসের উপরে ডিপেন্ড করছে। আচ্ছা, আর মহিলাদের ক্ষেত্রে এটা অনেক ছোট, মাত্র 3.5 থেকে 4 সেন্টিমিটার, ঠিক আছে? আর এই যে তোমরা এটা পড়তেছো, এটা একদমই মানে কি স্পেসিফিক্যালি পড়তে হবে, হ্যাঁ? তুমি এরকম বলতে পারো যে আপু আপনি তো মাত্রই বললেন যে 18 থেকে 19 সেন্টিমিটার কোনো ফিক্স নাই। তারপর আমি বলবো তোমার বায়োলজি বইতে যা আছে তোমার আপাতত মুখস্থ করতে হইলো এটা পড়তে হবে, কারণ মেইন পরীক্ষায় তোমাকে এরকমই জিজ্ঞেস করবে যে প্রশ্ন এরকম আসবে, পুরুষদের ক্ষেত্রে মূত্রনালীটা ইউরেথ্রা যেটাকে আমরা বলতেছি, হ্যাঁ ইউরেথ্রাটা কতখানি লম্বা, হ্যাঁ? তো কোশ্চেন 17 থেকে 18, 16 থেকে 19, 17 থেকে 19 এরকম অপশন হবে। 18 থেকে 19 সেন্টিমিটার এক্স্যাক্টলি তোমার পারতে হবে, হ্যাঁ? আর মহিলাদের ক্ষেত্রে কত? মাত্র 3.5 থেকে 4 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তোমাকে যদি আমি এখন কোশ্চেন করি, আচ্ছা তাহলে বলো তো যে কাদের প্রস্রাবে ইনফেকশন হওয়ার চান্স বেশি, তাহলে তুমি কি অ্যান্সার দিবা? এখন তুমি চিন্তা করো, মহিলাদের ইউরেথ্রা কত বললাম? 3.5 থেকে 4 সেন্টিমিটার। আর পুরুষের ক্ষেত্রে কত বললাম? 18 থেকে 19 সেন্টিমিটার। এখন ব্যাকটেরিয়া যদি নিচ দিয়ে ইনফেকশন করতে চায়, তাহলে ব্যাকটেরিয়াকে, হ্যাঁ ধরো এটা ব্যাকটেরিয়াকে কার বেশি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে কোথায়, তাই না? পুরুষের ক্ষেত্রে না, যাইতে যাইতে ভিতরে যেতে যেতে সে টায়ার্ড হয়ে যাবে, আচ্ছা ভিতরে যাবো ওকে যাবো না, হ্যাঁ এরকম। আর মহিলাদের ক্ষেত্রে কি মাত্র 3.5 থেকে 4% পট করে ভিতরে ঢুকে যেতে পারে। এই কারণে মহিলাদের ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হওয়ার, আমরা কথা বলি প্রস্রাবে ইনফেকশন হওয়া বা ইউটিআই বলে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এটা হওয়ার মহিলাদের ক্ষেত্রে চান্স অনেক বেশি থাকে। আচ্ছা, চলে আসি বৃক্কের গঠন। বৃক্কের গঠনের মধ্যে প্রথমে যেটা জানতে হবে যে আমাদের যে কিডনিটা, হ্যাঁ শিবের বিচি পাঁচের মতো অনেকবার বলে ফেলছি, কিডনিটা যে কি বলবো খোলসের মধ্যে আবদ্ধ থাকে সেটাকে আমরা বলি হচ্ছে রেনাল ক্যাপসুল, ঠিক আছে?
রেনাল ক্যাপসুল তো বুঝলাম। এখন বলি এখান থেকে ইউরেটার বের হয়েছে, হ্যাঁ এটা তো তোমরা জানো। তো প্রথম কথা হচ্ছে কিডনির বাইরের দিকে যে পার্টটা থাকে তাকে বলা হয় কর্টেক্স, এবং ভিতরের দিকে যে পার্টটা থাকে সেটাকে বলা হয় মেডুলা। এখন দেখো এই যে আমরা বলতেছি এরকম, এগুলো তিন কোণা না, এগুলোকে বলা হয় রেনাল পিরামিড। হ্যাঁ, পিরামিড অনেকগুলো থাকতে পারে। পিরামিডের মাথার দিকে এই যে সূক্ষ্ম এইরকম অংশ অ্যাপেক্স এর মতো, ঠিক আছে, অ্যাপেক্স এর মতো এই অংশগুলোকে বলা হয় রেনাল প্যাপিলা। রেনাল প্যাপিলা, ওকে। আচ্ছা, রেনাল প্যাপিলা যেই জায়গায় যে মিলিত হয়েছে, এই যে নালী নালী ছোট ছোট নালী, হ্যাঁ এই ছোট নালীগুলোকে বলা হয় মাইনর ক্যালিক্স। মাইনর ক্যালিক্স গুলো এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এভাবে নিয়ে তারা একটা বড় জায়গায় মিলিত হয়েছে না, এটাকে বলা হয় মেজর ক্যালিক্স, ঠিক আছে। আর দেখো এই যে পিরামিড গুলো হওয়ার কারণে এই জায়গাটা একটা স্তম্ভের মতো হয়ে গেছে না, ধরো এইটা একটা পিরামিড, এইটা একটা পিরামিড, এই দুইটা পিরামিডের কারণে এই জায়গাটা এইটা একটা স্তম্ভের মতো হয়ে গেল না, এই জায়গাগুলোকে বলা হয় রেনাল কলাম। আরেকবার বলি, বৃক্কের গঠনের মধ্যে বৃক্ক ঢেকে থাকে একটা ক্যাপসুলের মধ্যে, তাই না? বাইরের দিকে কি আমরা কর্টেক্স বলি, ভিতরের দিকে আমরা মেডুলা বলি। আর মেডুলার মধ্যে মেইন পার্ট যেগুলো আছে সেগুলো হচ্ছে রেনাল পিরামিড, দেখতে তিন কোণাকার। পিরামিডের মাথায় যে চূড়া বলে বা অ্যাপেক্স বলে এটাকে বলা হয় প্যাপিলা, রেনাল প্যাপিলা। এবং এখান থেকে যে ছোট 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 নালী বের হয়েছে এটাকে বলা হয় মাইনর ক্যালিক্স, এবং যেই নালীটা যেটা বড় জায়গায় মিলিত হয়েছে এটাকে বলা হয় মেজর ক্যালিক্স, ঠিক আছে। এবং মেজর ক্যালিক্স কোথায় মিলিত হয়েছে? স্বাভাবিকভাবে এটা ইউরেটারে গেছে, ইউরেটার থেকে কই গেছিল মনে আছে? ব্লাডারে গেছিল, ব্লাডার থেকে কই গেছিল? ইউরেথ্রা, ইউরেথ্রা থেকে কই গেছিল? বাথরুম। এখন কথা হইতেছে যে এই যে জায়গাটা, হ্যাঁ যে জায়গা দিয়ে ইউরেটার বের হচ্ছে এই জায়গাটাকে কিন্তু বলা হচ্ছে হাইলাম। তো হাইলামের নাম তো শুনছো, মোটামুটি আমরা বৃক্ষের গঠন ছোট করে হলেও আমরা কিছু কিছু করছি, তাই না? আচ্ছা, রেনাল কলাম তো বুঝলাম, আমরা একটু পরেরটাই যাই। এটা হচ্ছে নেফ্রন। হ্যাঁ, নেফ্রন তোমরা ছোটবেলা থেকে পড়ছো, মানে ক্লাস 8 থেকে 18 পড়ছো যে বৃক্কের গাঠনিক ও কার্যিক এককে নেফ্রন বলে। প্রতিটা নেফ্রন প্রায় 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, এটা বুঝলাম। কিন্তু তুমি যদি একটা বৃক্কের মধ্যে একটা দুইটা না, হ্যাঁ একটা বৃক্কের নেফ্রন গুলোকে সব একসাথে করো, তাহলে দেখা যাবে যে এত প্যাচের প্যাচ, ওগুলো প্রায় 36 কিলোমিটারের উপরে চলে যাবে। হ্যাঁ, এখন ডোন্ট আস্ক মি যে কে ধরে ধরে লম্বা 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 করে যে 36 কিলোমিটার হয় এটা বলতে, জাস্ট অল্প একটু নিয়ে তারা হচ্ছে মেজার করে দেখছে যে এইটুকু এতখানি হইলে এতখানি কতখানি হবে, এরকম একটা ব্যাপার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। সিম্পল একটা বৃক্কের মধ্যে নেফ্রন থাকে প্রায়, মানে তাদেরকে যদি লম্বা লম্বি সাজায় এত বড় হয়ে যেতে পারে, ঠিক আছে। একটা নেফ্রন প্রায় 3 থেকে 5 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে। নেফ্রনের গঠনগুলো আমরা একটু করবো। প্রতিটা নেফ্রনকে দুইটা ভাগে ভাগ করা যায়, ঠিক আছে। দুইটা ভাগে ভাগ করা যায়, কি কি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে রেনাল কর্পাসেল, একটা হচ্ছে রেনাল টিউবিউল। কর্পাসেলের মধ্যে এই যে দেখো এই যে গোলটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে বোমাস ক্যাপসুল, এইভাবে যদি আমি আঁকি, ঠিক আছে। আর এটার উপরে যে জালিকাকার আছে এগুলোকে কৈশিক জালিকা বলে, এগুলোকে বলা হয় গ্লোমেরুলাস, ঠিক আছে। আর রেনাল টিউবিউলের মধ্যে বেশ কিছু পার্ট থাকে। এই যে প্রথমটা যে শুরু হইলো এটা হচ্ছে প্রক্সিমাল প্যাচার্নাল নালিকা, বা ইংলিশে বলে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। কনভলিউটেড কথাটার মানেই হচ্ছে প্যাচানো, ঠিক আছে। প্রক্সিমাল মানে কাছে, আর টিউবিউল মানে তো নালিকা, ছোট নালিকা আর কি, বা ছোট নালী বলতে পারো না, ছোট নালীকেই আমরা নালিকা বলি। এইটাকে অনেক সময় কোশ্চেনে পিসিটি আসে, এই কারণে তোমাদের ইংলিশটা জানাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে এই লুপ তৈরি হইলো, এটা হচ্ছে একটা জার্মান আবিষ্কারক আর কি, হেনলি নাম, উনি হচ্ছে এটা নামকরণ করতে বলে এটার নাম হয় লুপ অফ হেনলি বা হেনলি লুপ, ঠিক আছে। আচ্ছা, এরপরে যে পার্টটা আছে এটা হচ্ছে ডিস্টাল প্যাচানো নালিকা, আর তারপরে এই যে পার্টটা দেখতেছো এইটাকে বলা হয় কালেক্টিং টিউবিউল বা সিটি। তাহলে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল যেটা, হ্যাঁ ডিস্টাল প্যাচানো নালিকা, তাই না? তাহলে কি হবে? ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। এইটাকে ইংলিশে শর্ট করে আমরা কি বলতে পারি? ডিসিটি। ঠিক আছে, কোশ্চেন আসতে পারে ডিসিটি এর লেন্থ কত? 5 মিলিমিটার বললাম, ঠিক আছে। প্রক্সিমাল প্যাচানো নালিকার লেন্থ কত? তাহলে তোমাকে যদি হুট করে ডিসিটি বলে তুমি তো আসলে বুঝবা না যে আচ্ছা এটা কি কঙ্কাতন্ত্র চ্যাপ্টারের মধ্যে ছিল নাকি আসলে কোন চ্যাপ্টারের মধ্যে ছিল, এটা কিন্তু বোঝা যাবে না, ঠিক আছে। তো এই কারণে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। আচ্ছা, পরেরটাই যাই। এখানে এই ছবিটা একটু ভালোভাবে দেখো। তাহলে আমরা কি বললাম
যে এখানে যে ক্যাপসুলের মতো থাকে এটা হচ্ছে তোমার বোমেন্স ক্যাপসুল, ঠিক আছে? বোমেন নামে একজন সায়েন্টিস্ট আবিষ্কার করছে, এবং এখানে যে কোষগুলো থাকে এগুলোর শোষণ ক্ষমতাগুলো একদম কি বলবো আলট্রা লেভেলে থাকে। তো এই যে কোষগুলো থাকে এগুলোকে বলা হয় পোডোসাইট, ঠিক আছে? এইটার উপরে তো গ্লোমেরুলাস থাকে, এটা তো বলছি। গ্লোমেরুলাস থাকে কয়টা? 50 থেকে 60টা। তাহলে মোটামুটি আমাদের রেনাল কর্পাসেল থেকে দুইটা জিনিস জানতে হবে। একটা হচ্ছে যে রেনাল কর্পাসেলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। প্রথমে যে কি বলবো পেয়ালার মতো যেটা আছে সেটা হচ্ছে বোমেন্স ক্যাপসুল। বোমেন্স ক্যাপসুল যে কোষগুলো দিয়ে তৈরি তাকে বলা হয় পোডোসাইট, এবং উপরের দিকে যে পেঁচানো নালিকার মতো থাকে এগুলো হচ্ছে গ্লোমেরুলাস। গ্লোমেরুলাস কয়টা থাকে? সাধারণত 50 থেকে 60টা, অনেক কিন্তু, ঠিক আছে? 50 থেকে 60টা। এবং এখানেও একটা কথা আছে যে এখানে যে ধমনী নিয়ে আসে তাকে বলা হয় এফারেন্ট, হ্যাঁ, এফারেন্ট আর্টারিও। আর যারা হচ্ছে একদম ফিল্ট্রেশন করার পরে নিয়ে যায় তাদেরকে বলা হয় এফারেন্ট আর্টারিও। আমি ছোটবেলায় যখন পড়তাম তখন আমি এভাবে মুখস্থ রাখতাম যে এ আগে, তাই না? এবিসিডি যদি আমি চিন্তা করি, এ আগে তাই এফারেন্ট, ই পরে তাই এফারেন্ট, ঠিক আছে? তোমরা যেভাবে পারো পড়ো। এরপরে দেখো এই যে প্যাচের নালিকাটা শুরু হয়েছে, দেখছো এখানে নাম লেখা আছে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, শর্টকাটে বলে কি পিসিটি। এই যে ঘূর্ণিটা শুরু হইলো এটা হচ্ছে লুপ অফ হেনলি। এরপরে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডিস্টাল কনভলিউটেড টিউবিউল অর ডিসিটি। এরপরে যে পার্টটা থাকে সেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট বা সিটি বলে, সিটি বলে, কালেক্টিং টিউবিউল বলে, যেটা হচ্ছে বলো। আচ্ছা, এখন যেটা হয় মূত্র যখন তৈরি হবে, হ্যাঁ, আমাদের যতটুকু মানে খারাপ পদার্থ আছে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যা যা আছে, হ্যাঁ। বাই দ্য ওয়ে তোমাদের একটা প্রশ্ন করি, কেন এই চ্যাপ্টারে আমরা শুধুমাত্র হিসু নিয়ে পড়ি, কেন আমরা হাগু নিয়ে পড়ি? ঠিক আছে, তার মেইন কারণ রেচন পদার্থ। হ্যাঁ, রেচন পদার্থ মানে কি? রেচন পদার্থ মানে হচ্ছে যে সকল পদার্থের মধ্যে নাইট্রোজেনাস বজ্র পদার্থ থাকে। তাহলে হাগু একটা রেচন পদার্থ ওরকম ভাবে আমরা ধরি না, হাগুটাকে আমরা ধরি বজ্র পদার্থ, ঠিক আছে? তাহলে হাগুটা অলরেডি আলাদা। তবে রেচন পদার্থের মধ্যে ইউরিনের মধ্যে তোমার নাইট্রোজেনাস ওয়েস্ট প্রোডাক্ট থাকে বা নাইট্রোজেনাস বজ্র পদার্থ থাকে বলেই কিন্তু এটাকে আমরা রেচন পদার্থ ধরি। রেচন পদার্থ কিন্তু ঘামও, হ্যাঁ, অনেক কিছু কিন্তু রেচন পদার্থ হতে পারে। তো আপাতত আমরা হচ্ছে মূত্রটা বলতেছি। এখন মূত্রটা সবকিছু আসলো, আসার পরে এফারেন্ট আর্টেরিওলটা কি করবে? গ্লোমেরুলাসের মাধ্যমে, হ্যাঁ, গ্লোমেরুলাসের মাধ্যমে এই পোডোসাইটের কাছে দিবে। এরা যতটুকু খুবই খারাপ পদার্থ, মানে একদম যেগুলো না ফেললে না, সেগুলোকে হিসুর মাধ্যমে দিয়ে হিসু বানাবে আর কি, এক কথায়। আর বাকি যেগুলো মোটামুটি আবার শরীরে ব্যাগ দেয়া যায়, পুনঃশোষণ করানো যায়, সেগুলোকে আবার ব্যাগ দিয়ে দিবে, ঠিক আছে? তো যেটুকু একদমই মানে ফেলানো মানে ফেলাতেই হবে, শরীরের জন্য খুবই খারাপ, সেগুলো এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউলে যায়, তারপর লুপ অফ হেনলি ক্রস করে, তারপর ডিস্টাল কনভলিউটেড টিউবিউলে যায়, তারপর কালেক্টিং টিউবিউলে যায়। কালেক্টিং টিউবিউল থেকে কোথায় যায় মনে আছে? কালেক্টিং টিউবিউলের সাথে মাইনর ক্যালিক্সে যায়, মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্সে যায়, মেজর ক্যালিক্স থেকে ইউরেটারে যায়, ইউরেটার দিয়ে কই যায়? ব্লাডারে, ব্লাডার থেকে কই যায়? ইউরেথ্রা দিয়ে বাইরে। এই যে প্রস্রাব তৈরি করার পদ্ধতি, এখন প্রস্রাব তৈরি করার পদ্ধতি, এই যে ডিটেইলস, এগুলো লাগবে হচ্ছে তোমার এইচএসসি এক্সামের জন্য, কিন্তু আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এত কিছু লাগবে না। প্রস্রাব তৈরি করার পদ্ধতি হচ্ছে তিনটা। একটা হচ্ছে অতি সূক্ষ্ম পরিস্রাবণ, বা ইংলিশে আমরা এটাকে বলতে পারি আলট্রা ফিল্ট্রেশন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা আছে টিউবুলার পুনঃশোষণ। টিউবুলার পুনঃশোষণ মানে হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশন। আর সক্রিয় ক্ষরণ মানে হচ্ছে অ্যাক্টিভ সিক্রেশন। এই যে তিনটা ধাপের কথা বললাম, এটা মানে একদমই কি বলবো, মেডিকেলে যদি ঢুকো আল্লাহর রহমতে ডাক্তার একদম শেষ পর্যন্ত মনে রাখবা যে মূত্র তৈরির এই তিনটা ধাপ আছে, আলট্রা ফিল্ট্রেশন, টিউবুলার রিঅ্যাবজর্পশন, অ্যাক্টিভ সিক্রেশন। এটা পরীক্ষায় বিভিন্ন সময় কাজে লাগবে। আচ্ছা, আসল মূত্রের ব্যাপারে বলি। মূত্র তো সাধারণত একটু খড় কালারে হয়, মূত্র যে একদম ফ্রেশ ট্রান্সপারেন্ট কালার হয় এরকম না। আমরা দিনে 500 মিলিলিটারের মতো হিসু করতে পারি, 2.5 লিটারের মতো হিসু করতে পারি, ডিপেন্ডস কতটুকু তুমি পানি খাও, তোমার শরীরের কন্ডিশন কেমন, ওরকম, ঠিক আছে? আর মূত্রের কালারটা কেমন হয়? স্ট্র কালার, হ্যাঁ, খড়ের মতো কালার হয়। তো মূত্র হলুদ হয় কেন? এটা একটা কোশ্চেন, ঠিক আছে? তো মূত্র হলুদ হয় কেন, সেটার জন্য তোমাকে যদি প্রশ্ন করে তাহলে তুমি বলবা কি ইউরোক্রোমের জন্য। এখন এটা একটা কথা আছে, হলুদ যদি বলে হলুদ, তাহলে কিন্তু আসলে জন্ডিস হওয়ার লক্ষণই বেশি। কারণ আমি তোমাদের কি বললাম, মূত্র কিন্তু পুরোপুরি হলুদ না। ঈষৎ হলুদ যদি বলে তাহলে, বা স্ট্র কালার বা খড়ের কালার যদি বলে, তাহলে আমরা বলবো ইউরোক্রোম। আর যদি বলে যে মূত্র পুরোপুরি হলুদ হচ্ছে কেন,
তাহলে সেটা হতে পারে বিলিরুবিন বাড়ার জন্য। বিলিরুবিন বাড়ালে যে রোগটা হয় তাকে আমরা বলি হচ্ছে জন্ডিস। তো কোশ্চেনটা কি, যদি বলে মূত্র খড় কালার হচ্ছে কিসের জন্য, তাহলে বলবো ইউরোক্রোমের জন্য। ইউরিন, ক্রোম মানে রং, ঠিক আছে। আর যদি বলে মূত্র পুরাই হলুদ, তাহলে কেন হইতে পারে, বিলিরুবিন বাড়ার জন্য হইতে পারে। আর বিলিরুবিন কখন বাড়ে, যখন জন্ডিস হয়, ঠিক আছে। আচ্ছা, মূত্রের রং গন্ধ ঝাঁঝালো হয় কেন? মূত্র কিন্তু হালকা একটু ঝাঁঝালো হয়, এটা যে পদার্থের জন্য হয় তাকে বলা হয় ইউরিনোড। মূত্রের পিএইচ কত, 5.0 থেকে 6.5। মূত্রের আবেগিক গুরুত্ব কত, 1.008 থেকে 1.030। মনে রাখবে এগুলো যে নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই নাম্বার কিন্তু একদমই মানে ছোটস্থ মুখস্থ দাঁতস্থ করতে হবে, ঠিক আছে। কারণ আবেগিক গুরুত্ব তুমি যদি একটু চেঞ্জ করে ফেলো বা রক্তের আবেগিক গুরুত্বের সাথে ভুলায় ফেলো, তাহলে কিন্তু ওখানেই তুমি শেষ, একটা নাম্বার কমে যাবে। আচ্ছা, চলে আসো আমরা এখন একটু জানবো যে অসমোরেগুলেশন কি। ধরো, হ্যাঁ, কথার কথা, তোমার ইউরিন এখান দিয়ে যাচ্ছে, হ্যাঁ, আচ্ছা, ধরো তোমার কিডনির যে কোষগুলো আছে যারা শোষণ ক্ষমতা সম্পন্ন, তারা এখানে আছে, ঠিক আছে। তোমাদের একটু ধরতে হবে বুঝার সুবিধার্থে, ঠিক আছে। আচ্ছা, এখন তোমরা জানো যে আমরা দিনে 1.5 লিটারের মতো হিসু করতে পারি, রাইট। আচ্ছা, এখন ধরো রোজার মাস, রোজার মাস হলে তুমি তো পানিও খাচ্ছ না, ভাতও খাচ্ছ না, কিছুই খাচ্ছ না, রাইট। আচ্ছা, দিনের বেলা তো তোমার এই সময়টায় যদি এত হিসু হতে হয়, তাহলে তোমার কোষগুলোর হাহাকার হয়ে যাবে না? কোষগুলো বলবে যে হ্যাঁ আমাদের পানি লাগবে, পানি লাগবে, ঠিক আছে। তো যখন তুমি ফাস্টিং করো বা তোমার শরীরে যে কোনো কারণে একটা ট্রেকিং ট্যুরে টুরে গেছো, তোমার শরীরে পানি নাই, এখন তোমার যদি একই পরিমাণ হিসু করতে হয়, তাহলে কোষগুলোর অবস্থা টাইট হয়ে যায়, ঠিক আছে। তো কোষগুলো যেটা করে, ওরা প্রথমে কার কাছে যাবে, স্বাভাবে বুঝোই, ব্রেনের কাছে যাবে, হ্যাঁ, এটা ব্রেন ধরে নাও, হ্যাঁ, ব্রেনের কাছে তারা সিগন্যাল পাঠায়, হ্যাঁ ব্রেন ভাই আমরা তো মইরা যাইতেছি, হ্যাঁ আমাদের তো পানি নাই, আমরা তো পানি ছাড়া বাঁচবো না, আপনি কিছু একটা করেন। তো ব্রেন বলে যে দেখো আমি তো আর সবকিছু দেখবো না, তোমরা মাস্টার গ্ল্যান্ডের কাছে যাও। মাস্টার গ্ল্যান্ড কোনটা, পিটুইটারি গ্ল্যান্ড, রাইট, তোমরা জানো। পিটুইটারি গ্ল্যান্ড বলে কি, আচ্ছা আচ্ছা আমি দেখতেছি। ও কি করে, ওর হাইপোথ্যালামাসের পার্ট থেকে ও হচ্ছে একটা হরমোন বের করে যার নাম হচ্ছে ADH, যেটাকে আমরা একটু বড় করে আমরা যদি পুরোটা জানতে চাই, সেটাকে আমরা বলতে পারি অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এইটার আবার একটা নামও আছে, নাম হচ্ছে ভ্যাসোপ্রেসিন, ঠিক আছে। আচ্ছা, তো কথা হইতেছে যে ব্রেনের কাছে গেল, ব্রেন বলে যাও পিটুইটারি গ্ল্যান্ডের কাছে যাও, আমি সবকিছু দেখবো না, পিটুইটারি গ্ল্যান্ড দেখো। পিটুইটারি গ্ল্যান্ড ADH কে সিক্রেট করে, মানে ক্ষরণ করে। ADH কি করে, ADH এসে এদের শোষণ ক্ষমতাটাকে বাড়ায় দেয়। শোষণ ক্ষমতাটাকে বাড়ায় দিলে কি হবে জানো, এখানে যে পানিগুলো হিসু আকারে বের হয়ে যাচ্ছিল, এগুলোকে, যেগুলো আর কি একটু একটু ভালো, একদমই খারাপ পদার্থ ছাড়া বেশিরভাগকে সে টেনে নিয়ে যেতে পারে কোষে। তো কোষগুলো আবার পানি পেয়ে গেল, তাই না? বুঝতে পারছো? তাহলে ADH কি করে, ADH খরিত হয়ে কোষের শোষণ ক্ষমতাটাকে বাড়ায় দিচ্ছে। শোষণ ক্ষমতা বাড়ায় দিলে আশেপাশে যা পানি থাকে তারা যতটুকু পারে শুষে শুষে নেয়। তার মানে কি হবে, আশেপাশে এই প্রস্রাবটা বা হিসুটা কমে গেল না, তাই হিসু ডিক্রিজড হচ্ছে, শোষণ ক্ষমতা বাড়তেছে। আই হোপ ইউ আর ক্লিয়ার। এখন ধরো উল্টা সিচুয়েশন। উল্টা সিচুয়েশন মানে হইতেছে তুমি একটা 5 লিটারের বয়ম নিয়ে বসছো, আজকেই আমি 5 লিটার খতম করে দেবো, হ্যাঁ 5 লিটার নিয়ে বসলা, পানি খাচ্ছ খাচ্ছ খাচ্ছ। এখন কি হবে, তোমার কোষগুলো টই টম্বুর হয়ে গেছে পানিতে, হ্যাঁ এরা ব্রেনের কাছে সিগন্যাল পাঠায়, হ্যাঁ আমরা কিন্তু আর পানি পেতে পারছি না, আমরা কিন্তু টস টস করে ফেটে যাবো, হ্যাঁ এরকম একটা ব্যাপার। ব্রেন বলে কি, ও আচ্ছা তাহলে আমি পিটুইটারি গ্ল্যান্ডকে বলি। পিটুইটারি গ্ল্যান্ড যেটা করে, ADH এর সিক্রেশনটাকে কমায় দেয়। ADH এর সিক্রেশনটাকে কমায় দিলে এই যে শোষণ ক্ষমতা যেটা আছে এইটা কমে যাবে। কমে গিয়ে গেলে কি হবে, এখান থেকে পানি বের হয়ে যাবে, কিন্তু কোষ আর শোষণ তো করবেই না, পানির দিকে আর ফিরে যাবে না, তখন হিসুটা তোমার বেশি হবে। আই হোপ ইউ আর ক্লিয়ার। অসমোরেগুলেশন বেসিকই হচ্ছে এইটা, একটু বুঝতে পারছো বলে আশা রাখি। আসো আমরা পড়ি বৃক্ক বিকল বা কিডনি ফেইলিয়ার। এখন ধরো তুমি ডাক্তার হয়ে গেছো, একটা পেশেন্ট আসছে, এসে বলতেছে আমার প্রচন্ড পেটে ব্যথা, আমার প্রস্রাব ঠিকভাবে হচ্ছে না, হ্যাঁ খাওয়া দাওয়া তো ঠিকভাবে করতে পারি না, প্রস্রাবও ঠিকভাবে করতেছি না।
ক্ষুধামন্দা লাগতেছে, ভালো লাগতেছে না কিছুই, পেটে প্রচন্ড ব্যথা, তুমি তাকে ক্রিয়েটিনিন করতে দিলা। ক্রিয়েটিনিন মনে রাখবা যে সবসময় এটা একটা ইন্ডিকেটর হিসেবে কাজ করে। দেখলো যে খুবই হাই, এরকম যদি তুমি তাৎক্ষণিক, সে বললো যে না আমার বেশিক্ষণ হয় না, 24 ঘন্টার মতো হয়েছে, তাহলে তোমার এই বৃক্ষ বিকলটাকে যেটা মনে হবে সেটা হচ্ছে একদমই তাৎক্ষণিক, এখনই হয়েছে, যেটাকে আমরা বলি হচ্ছে অ্যাকিউট কিডনি ফেইলিয়ার। আর যদি সে এসে বলে যে না আমার সমস্যাটা না অনেক দিনের, অনেক দিন ধরে এই সমস্যা, অনেক ওষুধ খাই ভালো না হয়, হ্যাঁ এরকম ভাবে বললো, তাহলে সেটা যেটা হবে সেটা হচ্ছে দীর্ঘস্থায়ী বৃক্ষ বিকল। ঠিক আছে? আচ্ছা, তাহলে দুই ধরনের আছে, তাৎক্ষণিক আর দীর্ঘকালীন। আচ্ছা চলে আসো, আমরা হচ্ছে জানি ডায়ালাইসিস। এখন কারো কিডনি বিকল হয়ে গেছে, তুমি ওটাকে খাবার টাবারের কথা বললা যে খাবার টাবার আপনি মেনটেন করে খাবেন, হ্যাঁ হুট করেই সব ধরনের খাবার খাবেন না, হ্যাঁ এরকম অনেক কিছু কাউন্সেলিং করলা, একটু মেডিসিন দিলা, কিন্তু তাতে কোনো কিছু হইলো না, তাহলে আমাদের মেইনলি যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়ালাইসিস। ডায়ালাইসিস আবার দুই ধরনের, একটা হচ্ছে হিমোডায়ালিসিস আর একটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালাইসিস। হিমো মানে কি রক্ত, আর পেরিটোনিয়াম কোথা থেকে, পেটে, ওইভাবে যদি তুমি চিন্তা করো আর কি, হ্যাঁ তাহলে দেখো এখানে ডায়ালাইসিসের মধ্যে এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে হিমোডায়ালিসিস। দেখো একটা ডায়ালাইসিস যন্ত্র দিয়ে, এটা হচ্ছে আমাদের রক্তের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে, রক্ত থেকে তারা হচ্ছে দূষিত পদার্থগুলো নিয়ে নিবে, ভালো যে পদার্থগুলো ওগুলো আমাদের মধ্যে ফেরত দিয়ে দিবে। ঠিক আছে? তো স্বাভাবিকভাবে এটা একটা আমাদের ধমনী আর শিরার সাথে কানেকশন দিয়েই হচ্ছে আমাদের এই ডায়ালাইসিসটা করা হয়। কিভাবে কি করা হয় এত কিছু আমাদের আসলে লাগবে না, এই যে ডায়ালাইসিসটা এটাকে বলা হয় হিমোডায়ালিসিস। আর ধরো পেরিটোনিয়াল ডায়ালিসিস, পেরিটোনিয়াল ডায়ালিসিস হচ্ছে তোমার পেটের সাথে আর কি একটা কানেকশন দিয়ে দিল, একটা স্যালাইনের মতো ঝুলাই দিল, ধুয়ে দিলে ওই স্যালাইন নিজের মতো করে আর কি যেগুলো ভালো পদার্থ সেগুলোকে পেটের মধ্যেই রাখলো বা ঠেলে পাঠাই দিল, যেগুলো খারাপ পদার্থ সেগুলোকে বাইর করে নিয়ে আসলো। ঠিক আছে? এটা হচ্ছে পেরিটোনিয়াল ডায়ালিসিস। এখন তুমি যদি চিন্তা করো তোমার হাতের মধ্যে তুমি দুইটা, একটা ধমনী আর শিরার মধ্যে দিয়ে হচ্ছে ডায়ালিসিস করার চেষ্টা করতেছো, হ্যাঁ তাহলে তুমি হাত নিয়ে মুভ করতে পারবে না, এটা তো একটা ডেঞ্জারাস একটা সিচুয়েশন। তো হিমোডায়ালিসিসটা স্বাভাবিকভাবে হচ্ছে যে সময় তো লাগেই, কিন্তু কথা হচ্ছে যে এটা দিয়ে তুমি মুভ করতে পারবে না। কিন্তু পেরিটোনিয়াল ডায়ালিসিসটা কিন্তু অ্যাম্বুলেটরি। অ্যাম্বুলেটরি কথাটা মানে হচ্ছে তুমি এই পেরিটোনিয়াল ডায়ালিসিস দেওয়ার পরে তুমি চাইলে মুভ টুভ করে ঘোরাঘুরি করতে পারবা, ধরো ল্যাপটপে কাজ করলে, এরকম তুমি আসলে অনেক কিছু তুমি করতে পারবে। লাস্টে আসো কিডনি প্রতিস্থাপন। যদি দেখি যে না কোনোভাবে ডায়ালাইসিস দিয়ে কোনো ধরনের কাজ হচ্ছে না, কোনো লাভই হচ্ছে না, তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট করতে পারি। ঠিক আছে? আগে বাংলাদেশে অনেক বেশি হইতো, তারপরে বিভিন্ন কি বলবো মানুষজনের আর কি নজর টজর লাগার কারণে দেখা গেছে যে কিডনি ট্রান্সপ্লান্টটা বন্ধ হয়ে গেছে, এখন অতটা বেশি হয় না, একদমই ঢাকা ছাড়া তো অন্য কোথাও তেমন কোনো ভাবে হয়ও না, আর মানুষজন আসলে কনফিডেন্ট না এটা করাতে। ঠিক আছে? কিডনি প্রতিস্থাপন খুবই সহজ, তুলনামূলক একটা সহজ পদ্ধতি, যেটার মাধ্যমে একটা মানুষের জীবন খুব সহজে বাঁচানো যেত, কিন্তু এখন বিভিন্ন লিমিটেশনস এর কারণে আমাদের প্রতিস্থাপন গুলো অত ভালোভাবে হয় না। আচ্ছা, তো কিডনি প্রতিস্থাপন, কিডনি ফেইলিয়ারের জন্য তুমি আগে কি করবা? ধরো আমি আমার কোনো একটা বড় রোগ হয়েছে, এখন তুমি আমার কি তোমার ধরো কিডনি তো দুইটা আছে, তুমি চাও যে তোমার টিচারকে একটা কিডনি দান করে দিবা, হ্যাঁ তাই যদি হয় তাহলে তুমি কি চিন্তা করবা? চিন্তা করবা যে আচ্ছা কিডনি দান করে দিব, আগে আমাদের ব্লাড গ্রুপ মিলে কিনা। আমাদের ব্লাড গ্রুপ যদি নাই মিলে তাহলে তো আসলে কিডনির ট্রান্সপ্লান্টের প্রশ্ন উঠেই না। আমরা শুধুমাত্র যে ব্লাড গ্রুপ মিলাবো তা না, আমরা বিভিন্ন ধরনের টেস্টিং করবো যে দুইটা কিডনি কম্প্যাটিবল কিনা, তারপরে আরেকজনের কাছ থেকে আমরা কিডনি নিব। সাধারণত 48 ঘন্টার মধ্যেই আরেকটা কিডনি মানে কাজ করাইতে হয়, হ্যাঁ মানে অপারেশনটা খুব তাড়াতাড়ি মোটামুটি করতে হয় যাতে 48 ঘন্টার মধ্যে ওই কিডনিটা ফাংশনিং করতে পারে, নাহলে ওই কিডনিটা আর কাজ করে না। ঠিক আছে? এভাবে কিডনি ফেলিয়ারটাকে আমরা কিডনি ট্রান্সপ্লান্টের মাধ্যমে কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। তো আশা করি এই চ্যাপ্টারটা অনেক ছোট, তোমরা বুঝতে পারছো। আমরা পরের চ্যাপ্টারে চলে যাই, এটার সাথেই আমরা যেটা পড়বো যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ঘাসফড়িং। চলো আমরা ঘাসফড়িং চ্যাপ্টারটা শুরু করি। হ্যাঁ, এখানে দেখতেই পাচ্ছ এটা ঘাসফড়িং আছে। আজকে আমরা ঘাসফড়িং সম্পর্কে পড়বো। তো প্রথমে একটু বলে রাখি, ঘাসফড়িং হচ্ছে দুই ধরনের হয়। হ্যাঁ, এই যে অ্যান্টেনা দেখতেছো, হ্যাঁ অ্যান্টেনা, লম্বা অ্যান্টেনা যুক্ত ঘাসফড়িং, আবার একটু ছোট অ্যান্টেনা যুক্ত ঘাসফড়িং। ঠিক আছে? পৃথিবীতে প্রায় 20,000 প্রজাতির ঘাসফড়িং আছে, কিন্তু বাংলাদেশে এটা মাত্র 20। হ্যাঁ, কোথায় 20,000 আর হচ্ছে বাংলাদেশে 20। এখন যদি মনে করো যে ঘাসফড়িং কি খায়, হ্যাঁ ঘাসফড়িং কিন্তু মাছ, মাংস, দুধ, ডিম এগুলো খায় না। হ্যাঁ, ঘাসফড়িং হচ্ছে তৃণভোজী বা শাকাশী। ঠিক আছে? আর ঘাসফড়িং এ তোমাদের যে বইটাতে যে ঘাসফড়িং এর বর্ণনা লেখা, এটার নাম হচ্ছে পেইকিলোসেরাস পিকটাস। হ্যাঁ, পেইকিলোসেরাস পিকটাস। আচ্ছা,
এটা ছাড়াও অনেক ধরনের ঘাসফড়িং আছে, কিন্তু আমরা সবকিছু জানবো না, আমরা শুধু এটা সম্পর্কে একটু জানবো, যেটা দিয়ে আমরা অন্য ঘাসফড়িংও চাইলে পড়তে পারবো আর কি। আর আরেকটা কথা হচ্ছে এইটা কিন্তু ছোট অ্যান্টেনা যুক্ত হয়। ওই যে বললাম যে ঘাসফড়িং দুই ধরনের, লম্বা অ্যান্টেনা যুক্ত আর ছোট অ্যান্টেনা যুক্ত। তো পেকুলোসিরাস পিকটাসটা হচ্ছে ছোট অ্যান্টেনা যুক্ত। তো সাইন্টিফিক নেম দেখো লেখাই আছে, পেকুলোসিরাস পিকটাস। 20,000 প্রজাতি ঘাসফড়িং আছে, এগুলো আমরা অলরেডি বলে ফেলছি। প্রতিকূল অবস্থায়, ধরো একটা ঘাসফড়িংকে একটা জায়গায় খুব দ্রুত যাইতে হবে মানে খাবারের সন্ধানে, তো ঘাসফড়িংরা সাধারণত যদি যায়, ধরো একটা জায়গায় খুব ঠান্ডা পড়ছে, হ্যাঁ, ঘাসফড়িংদের মুভ আউট করতে হবে, অন্য জায়গায় চলে যেতে হবে, তখন দেখা যায় কি তারা দল বেঁধে চলে যায়। তখন যখন দল বেঁধে চলে যায়, ওই দলবদ্ধ হয়ে যাওয়াটাকে আমরা বলি পঙ্গপাল বা লোকাস্ট। হ্যাঁ, আচ্ছা, তোমরা পঙ্গপালের নাম শুনছো মনে হয়, হ্যাঁ, চাচা চৌধুরীর বই যদি কেউ পড়ে থাকো তাহলে হয়তো শুনছো। তো প্রতিকূল অবস্থায় ঘাসফড়িং দিনে প্রায় 15 কিলোমিটার যেতে পারে, এটা কিন্তু অনেক বড়, মানে অনেকখানি একটা এরিয়া, তাই না? আর পূর্ণাঙ্গ প্রাণী লম্বায় প্রায় 8 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে, এটা কম বেশি অবশ্যই হয়, ঠিক আছে? এখন তোমরা এই ছবিটা যদি দেখো, তাহলে আমরা দেখতেছিলাম যে ঘাসফড়িংকে কিন্তু আমরা 3টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? যে এই যে মস্তক, হ্যাঁ, এটা হচ্ছে বুক, আর এটা হচ্ছে উদর, তাই না? তার মানে আমরা যদি ওভাবে বলতে চাই তাহলে আমরা বলবো যে মস্তক, বক্ষ আর উদরে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে? মস্তকের মধ্যে দেখো এটা হচ্ছে তার চোখ, তাই না, যেটাকে আমরা বলি হচ্ছে পুঞ্জাক্ষী, ঠিক আছে? আচ্ছা, ভালো কথা। এই জায়গায় 2টা ডানা থাকে আর এইখানেও 2টা ডানা থাকে। পিছনের যে 2টা ডানা থাকে এইটা দিয়ে সাধারণত উড়তে পারে। হ্যাঁ, আর যদি বলা হয় পা কয়টা থাকে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা পা থাকে, ঠিক আছে? আর পুঞ্জাক্ষী যেটা হয় সেটা তো জটিল হয়, আর অ্যান্টেনা দেখতেই পাচ্ছ কয়টা থাকে, 2টা, ঠিক আছে? তাহলে মোটামুটি যদি বলা হয় যে ঘাসফড়িংকে কয়টা ভাগে ভাগ করা হয়, তাহলে বলবো 3টা ভাগে ভাগ করা হয়, মস্তক, বক্ষ আর উদর, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরের স্লাইডগুলোতে। আচ্ছা, দৈহিক অঞ্চলের মধ্যে আমরা বেশ কিছু জিনিস অলরেডি বলে ফেলছি, যে মস্তক, পুঞ্জাক্ষী থাকে, অ্যান্টেনা থাকে, মুখপাঙ্গ থাকে। মুখপাঙ্গ সম্পর্কে আমরা আরেকটু পরে পড়বো। বুকের মধ্যে 3টা জিনিস থাকে, 3 জোড়া পা, তার মানে কয়টা পা? 6টা পা, 2 জোড়া ডানা। 2 জোড়া ডানা মানে সামনের দিকে 2টা ডানা, পিছনের দিকে 2টা ডানা, ঠিক আছে? এই যে দেখো লেখা আছে এখানে, সামনের ডানা, পিছনের ডানা। এখন যদি ঘাসফড়িংকে উড়তে হয় তাহলে সে পিছনের ডানা ইউজ করে উড়ে, ঠিক আছে? আর সামনের যে ডানা, হ্যাঁ, সামনের ডানাকে সাধারণত বলা হয় এলিট্রা, ঠিক আছে? আচ্ছা, এলিট্রা যে আবরণ দিয়ে ঢাকা থাকে সেটাকে বলা হয় টেগমিনা, ঠিক আছে? আচ্ছা, পিছনের ডানার সম্পর্কে একটা জিনিসই জানতে হবে, যে এটা উঠতে হেল্প করে, ঠিক আছে? তাহলে আরেকবার বলি, সামনের যে ডানা থাকে সেটার নাম হচ্ছে এলিট্রা, যে কভারিং বা আবরণ থাকে সেটাকে বলা হয় টেগমিনা, ঠিক আছে? আচ্ছা, পা তো থাকে, তোমরা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? পায়ের মধ্যে বেশ কিছু খণ্ড আছে, আমরা হচ্ছে একটু পরে পড়বো। আচ্ছা, উদরের মধ্যে, উদর সম্পর্কে চলো আমরা একটু পরেই পড়ি। হ্যাঁ, উদরের মধ্যে তোমরা একটুকু জেনে রাখো যে শ্বাসরন্ধ্র থাকে, জননাঙ্গ থাকে, জননাঙ্গের মধ্যে আবার ছেলে মেয়ে অবভিয়াসলি পার্থক্য থাকবেই, তো ওগুলো সম্পর্কে আমরা আস্তে আস্তে পড়বো। আচ্ছা, চলে আসো মস্তক ও মুখপাঙ্গে। দেখো আমরা আগের স্লাইডে যখন পড়ছি, মস্তিষ্কের বা মস্তকের মধ্যে এর 3টা পার্ট ছিল, জটিল পুঞ্জাক্ষী, একজোড়া অ্যান্টেনা, মুখপাঙ্গ, ঠিক আছে? তো চলো আমরা একটু দেখি মস্তক ও মুখপাঙ্গ। হ্যাঁ, এখন দেখো মুখপাঙ্গের আগে আসি। মস্তকের একদম উপরের যে পার্টটা, হ্যাঁ, এটাকে ওরা বলতেছে ভার্টেক্স, ঠিক আছে? ভালো কথা। 2 পাশে যে 2টা পার্ট থাকতেছে এইগুলা, ঠিক আছে, এটাকে বলা হয় জেনা। তোমাদের কি মনে আছে কিনা, আমাদের কঙ্কাল তন্ত্রে আমরা বলছিলাম যে আমাদের সামনে যে এই হাড্ডিটা থাকে এটাকে বলা হয় ফ্রন্টাল বোন, তাই না? ওদের ক্ষেত্রে ওই ফ্রন্টালটাকেই চেঞ্জ হয়ে নামটা হয়েছে ফ্রন্স, ঠিক আছে? ফ্রন্সের পরে যে পার্টটা আছে একটু ঠোঁটের মতো দেখতে, তাই না, এটাকে বলা হয় ক্লাইপিয়াস, ঠিক আছে? তাহলে আমরা যদি বলি যে আমরা কি কয়টা ভাগে তোমার হচ্ছে ভাগ করতে পারি বহিকঙ্কাল বা হেড ক্যাপসুলকে, আমরা বলবো যে আমরা 4টা ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? একটা হচ্ছে ভার্টেক্স, একটা হচ্ছে জেনা, একটা হচ্ছে ফ্রন্স, একটা হচ্ছে ক্লাইপিয়াস, ঠিক আছে? ভার্টেক্স, জেনা, ফ্রন্স, ক্লাইপিয়াস, ঠিক আছে? তাহলে এইটা কিসের ভাগ? এটা হচ্ছে বহিকঙ্কালের ভাগ। বহিকঙ্কালের আরেকটা নাম হচ্ছে এপিক্রেনিয়াম। ওকে, আচ্ছা, আশা করি একটু হইলেও ওটা ওকে, ঠিক আছে? আচ্ছা, এখন একটু ভিতরে আসি বলতে পুঞ্জাক্ষী সম্পর্কে বলি। পুঞ্জাক্ষী সম্পর্কে আমরা একটু পরেও বলবো, তারপরে বলবো যে
পুঞ্জ অক্ষী তো দেখতেই পাচ্ছ, এখানে একটা চোখ, ওই পাশে একটা চোখ, তাই না? তো এইটা যে গঠন ও কাজের একক সেটাকে বলা হয় ওমাটিডিয়াম, বা বাংলায় লিখলে এরকম আর কি, ওমাটিডিয়াম। ওমাটিডিয়াম সম্পর্কে না আমরা ডিটেইলস একটু পড়বো একদম শেষের দিকে চ্যাপ্টারে, তো আমি এইখান থেকে এইটুকু একটু বললাম। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এখানে না ছোট ছোট দুইটা দেখতে পাচ্ছ, যে এখানে এই যে তিনটা পার্ট, এইটাকে বলা হয় ওসেলি। ওসেলি কিন্তু তাহলে দেখো তিনটা দেখাইলাম, তাহলে ওসেলি কয়টা থাকে? তিনটা থাকে। ওসেলি কিন্তু সংবেদী কোষ হিসেবে কাজ করে, মানে সেন্সেশন, চোখে দেখতে হেল্প করে। হ্যাঁ, আর যদি বলা হয় চোখের কোন পার্টের মতো কাজ করে, তাহলে সেটা হবে রেটিনা। ঠিক আছে? আচ্ছা, আসো তাহলে আমরা বললাম যে মস্তকের মধ্যে জটিল পর্যায়ক্ষী সম্পর্কে কি বললাম? ওমাটিডিয়াম এটার গঠন ও কার্যকরী একক। ঠিক আছে, ডান। মুখপাঙ্গ সম্পর্কে আমরা আর একটু পড়বো। মুখপাঙ্গের আগে আমরা এমনি বলেই নিছি যে মস্তকের পার্টের মধ্যে আছে ভার্টেক্স, জেনা, ফ্রন্স ও ক্লাইপিয়াস। মুখপাঙ্গ সম্পর্কে আমরা যাচ্ছি, ভালো কথা। আর অ্যান্টেনা সম্পর্কে আমরা একটু বলি নাই। অ্যান্টেনা হচ্ছে দুইটা থাকে স্বাভাবিকভাবে, অ্যান্টেনা তিনটা পার্ট থাকে। হ্যাঁ, এই যে অ্যান্টেনা ধরো এরকম, হ্যাঁ, অ্যান্টেনা তিনটা পার্ট থাকে। কি কি? একটা হচ্ছে স্কেপ, একটা হচ্ছে পেডিসেল, আর একটা হচ্ছে ফ্লাজেলাম। এই ফ্লাজেলামটাও আবার 25টা খণ্ডকে বিভক্ত। ঠিক আছে? কারণ অ্যান্টেনাতে কি করে দেখবা যে ঘাসফড়িং হোক আর এই যে তেলাপোকার অ্যান্টেনা হোক, হ্যাঁ, এরা শুধু নড়াচড়া করে না, এটা দিয়ে ওরা অনেক কিছু করতে পারে। ধরো আশেপাশে কোন খাবারটা আছে এটা বুঝতে পারে, শব্দের তরঙ্গ বুঝতে পারে, ঘ্রাণ বুঝতে পারে, স্পর্শ বুঝতে পারে। তো অ্যান্টেনা কিন্তু অনেক কাজ। তো অ্যান্টেনার মধ্যে তাহলে কি কি পার্ট বললাম? স্কেপ, পেডিসেল আর ফ্লাজেলাম। আচ্ছা, গেল অ্যান্টেনা। আসো মুখপাঙ্গের মধ্যে। মুখপাঙ্গের মধ্যে দেখো এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ল্যাব্রাম। হ্যাঁ, ল্যাব্রাম। আর কি কি দেখতে পাচ্ছ? দেখো দুই পাশে দেখো ম্যান্ডিবল দেখতে পাচ্ছ, তাই না? তারপরে ম্যাক্সিলা দেখতে পাচ্ছ, ল্যাবিয়াম দেখতে পাচ্ছ। এই ল্যাব্রামটা এমনিও কিন্তু দেখতে একটু ঠোঁটের মতোই, তাই না? এটা উপরের ঠোঁটটা গঠন করে। ঠিক আছে? আচ্ছা, এখন ল্যাব্রাম উপরের ঠোঁট হলে কি করবে? খাবারটাকে একটু ধরে রাখতে সাহায্য করবে। আর ম্যান্ডিবল হচ্ছে দাঁতের মতো। হ্যাঁ, দেখো তিন কোণা, মানে ট্রায়াঙ্গেল না, কিছুটা ট্রায়াঙ্গেলের মতো, এবং দাঁতের মতো হলে কি হবে? চাবাইতে হেল্প করবে খাবারটাকে, তাই না? আচ্ছা, ম্যাক্সিলা দেখো, ম্যাক্সিলার মধ্যে এখানে দেখো এখানে বেশ কিছু পার্ট আছে। একটা হচ্ছে কার্ডো, একটা হচ্ছে স্টাইপস, একটা হচ্ছে ল্যাসিনিয়া, একটা হচ্ছে গ্যালিয়া, একটা হচ্ছে ম্যাক্সিলারি পাল্প। ঠিক আছে? তাহলে কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। এখন পরীক্ষায় না কোশ্চেনটা আসলে এরকম আসতে পারে যে ম্যাক্সিলাকে কয়টা ভাগে ভাগ করা হয়, তাহলে তুমি বলবা 5টা ভাগে। কোনটা ম্যাক্সিলার অংশ নয়, এভাবে কোশ্চেন আসার সম্ভাবনাটা বেশি। ঠিক আছে? কারণ ম্যাক্সিলা দেখো এখানে এই যে দুইটা পার্ট, হ্যাঁ, এটা হচ্ছে টিং 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 করে খাবারটাকে কিন্তু এই যে ধরো এটা হচ্ছে ঘাসফড়িং, হ্যাঁ, ঘাসফড়িং এরকম হইলো, হ্যাঁ, একটু বোঝানোর জন্য বলতেছি। তাহলে এরকম যদি কোনো এইরকম কোনো পার্ট হয়, তাহলে এটা কিন্তু খাবারটাকে ধরে মুখের ভিতরে নিয়ে ভিতরের দিকে ঠেলে দিতে হেল্প করবে না? তো ম্যাক্সিলারি পাল্পটাই আসলে ওভাবে হেল্প করে। দেখো আসলে ল্যাবিয়াম, ল্যাবিয়ামটা হচ্ছে নিচের ঠোঁটের মতো কাজ করে। ঠিক আছে? এইটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মেন্টাম আর একটা হচ্ছে সাবমেন্টাম। ভালো কথা। আর কিছু আমরা জানবো না, আমরা লাস্টলি জানবো হাইপোফ্যারিংস। হাইপোফ্যারিংসের আরেকটা নাম হচ্ছে উপজিহ্বা। ঠিক আছে? তাহলে হাইপোফ্যারিংসের কাজ কি? লালা ঠালা মিশাইতে হেল্প করে। ঠিক আছে, খাবারকে। তাহলে এই হচ্ছে আমাদের মুখপাঙ্গের পার্ট। তাহলে মুখপাঙ্গের মধ্যে আমরা কি কি বললাম? ল্যাব্রাম আছে, ল্যাবিয়াম আছে। ল্যাব্রাম হচ্ছে উপরের ঠোঁট, ল্যাবিয়াম হচ্ছে নিচের ঠোঁট। হাইপোফ্যারিংস মেইনলি কি করে? লালা দিয়ে খাবারটারে মিশায়। ম্যাক্সিলা খাবারটারে ধইরা ভিতরের দিকে নিয়ে আসে। ম্যান্ডিবল সেটাকে কুচকুচ কুচকুচ করে কেটে ফেলে। ঠিক আছে? আর ম্যাক্সিলার মধ্যে কয়টা পার্ট আছে? 5টা পার্ট। কি কি পার্ট আছে? কার্ডো, স্টাইপস, ল্যাসিনিয়া, গ্যালিয়া, ম্যাক্সিলারি পাল্প। যদি মুখস্থ নাও থাকে 5টা পার্ট জানো, এটাই অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এই হলো আমাদের হচ্ছে একদমই যদি বলি মস্তকটা আমাদের হয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, আস্তে আস্তে চলো আমরা একটু জেনে আসি যে বক্ষর যে পার্ট গুলো, 3 জোড়া পা আর 2 জোড়া ডানা। ডানা সম্পর্কে তো আমি বলেই ফেলছি, পা সম্পর্কে আমরা একটু বলবো। আচ্ছা, তো ডানা সম্পর্কে তো ওই যে বললাম যে সামনে যে পার্টটা সেটাকে বলা হচ্ছে টেগমেন, তাই না? টেগমেন না হচ্ছে আবরণ, টেগমেনও বলে টেগমিনাও বলে। ঠিক আছে? আচ্ছা, আর পিছনে ডানাটা দিয়ে সে উঠতে সাহায্য করে। এইটুকুই তোমার ডানা সম্পর্কে তুমি যদি জানো, ইম্পর্টেন্ট এন্ড ডান। আচ্ছা, আসো ঠ্যাঙের মধ্যে, ডানার পায়ের মধ্যে, তাই না? পায়ের মধ্যে দেখো পাকে কিন্তু 5টা ভাগে ভাগ করা হয়। 5টা কি কি? একটা হচ্ছে কক্সা। ঠিক আছে?
এরপরে হচ্ছে ট্রক্যান্টার, এরপরে হচ্ছে ফিমার, তারপরে হচ্ছে টিবিয়া, তারপরে হচ্ছে টার্সাস। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই যে ছবিটা, তোমার কি মনে আছে যে আমাদের যে পাটা ছিল, তোমার মনে আছে আমাদের স্যাক্রাম ছিল পিছনের দিকে, নিচের যে পার্টটা ছিল সেটা আমরা বলছিলাম কককিক্স, এই পাশ থেকে তো আমাদেরও ফিমার বের হয়, এরপরে আমাদের কি ছিল, টিবিয়া ফিবুলা ছিল, মনে আছে তোমাদের? আমি জানি না মনে আছে কিনা। আর তোমরা যদি কঙ্কালতন্ত্র পড়ে থাকো তোমরা জানবে যে আমাদের ফিমারের উপরে পার্টটার নামও কিন্তু ট্রক্যান্টার। ঠিক আছে? তো আমার মনে হয় কককিক্স যেহেতু আমরা পড়ছি, কক্সা মনে রাখা ইজি, ফিমারের যেহেতু একটা অংশ ছিল ট্রক্যান্টার, এখানে কিন্তু ফিমারের সাথে সেটা লাগানো থাকে না, ট্রক্যান্টার আলাদা আলাদা অংশ। হ্যাঁ, ফিমার, টিবিয়া থাকে, ফিবুলা থাকে না, আর থাকে টার্সাস। আমাদেরও কিন্তু পাকে টার্সাস, মেটাটার্সাল এভাবে ভাগ করা হয়েছিল, তোমাদের মনে আছে কিনা আমি জানি না। আর টার্সাসের সাথে দেখো নোক থাকে, স্বাভাবিকভাবে নোক দিয়ে কোনো কিছু গ্র্যাব করতে ওর হেল্প করে। ঠিক আছে? তাহলে 5টা পার্ট আমাদের জানতে হবে। তো কোশ্চেনটা বেশিরভাগই সময় এমন ভাবে আসতে পারে যে কোনটা আসলে আমাদের পায়ের, মানে আমাদের পা তো আর না ঘাস ফড়িং এর পায়ের অংশ নয়। আচ্ছা, চলো আমরা পৌষ্টিকতন্ত্র চলে যাই। পৌষ্টিকতন্ত্রের মধ্যে বলি, পৌষ্টিকতন্ত্রকে আমরা প্রথমে 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। ঠিক আছে? তো প্রথমে আমরা পৌষ্টিক নালী সম্পর্কে জানি। পৌষ্টিক নালীকে আবার 3টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে অগ্র, একটা হচ্ছে মধ্য, আর একটা হচ্ছে পশ্চাৎ। ঠিক আছে? এখন কথা হচ্ছে এটা, এই অগ্র, মধ্য, পশ্চাৎ না পরীক্ষায় সাধারণত আসে না, আসে একটু কঠিন নামগুলো। হ্যাঁ, অগ্রর আরেকটা নাম হচ্ছে স্টোমোডিয়াম, মধ্যর আরেকটা নাম হচ্ছে মেসেন্টেরন, নাম তো মনে হয় শুনছো। হ্যাঁ, আর প্রোক্টোডিয়াম হচ্ছে পশ্চাৎ পৌষ্টিক নালিকার নাম, প্রোক্টোডিয়াম। ঠিক আছে? তাহলে প্রথমত যদি প্রথমে কোশ্চেনই করে যে পৌষ্টিকতন্ত্রকে কয়টা ভাগে ভাগ করা হয়, 2টা, পৌষ্টিক নালী, গ্রন্থি। নালীর মধ্যে হচ্ছে 3টা পার্ট, অগ্র, মধ্য আর পশ্চাৎ। ঠিক আছে? আর অগ্রর আরেকটা নাম হচ্ছে স্টোমোডিয়াম, মধ্যর আরেকটা নাম হচ্ছে মেসেন্টেরিয়াম, আর পশ্চাতের আরেকটা নাম হচ্ছে প্রোটোডিয়াম। এখন পৌষ্টিক গ্রন্থি সম্পর্কে আমাদের অত কিছু জানা লাগবে না, যে লালা গ্রন্থি আছে, হেপাটিক সিকা আছে, এইটুকু জানলেই মোটামুটি তোমার হয়ে যাবে। আচ্ছা, আসো আমরা পৌষ্টিক নালী সম্পর্কে জানি। তো পৌষ্টিক নালী একদমই যদি আমরা চিন্তা করি, একদম মুখছিদ্র থেকে পায়ু ছিদ্র, একদম মুখের যেখান থেকে সে খাবার গিলে সেই পর্যন্ত, কোথা থেকে যেখান থেকে হাগু হয়, একদম পুরোটা মিলাই হচ্ছে তোমার পৌষ্টিক নালী বিস্তৃত। তো দেখো এই যে ছবিটা, হ্যাঁ, এইখানে ধরো হচ্ছে মুখটা, মুখে আমরা যদি খাবার নেই, খাবার নেওয়ার পরে কোথায় যাবে, অন্ন নালী আসছে না আমাদের, ওই রকম যে ওদের পৌষ্টিক তন্ত্রের যে নালীটা, সেটাকে বলা হয় গ্রাস নালী। ঠিক আছে? এন্ড এরপরে দেখো আমাদের যেমন পেটুতে যায় না, স্টোমাকে যায়, স্টোমাকে গেলে ওদের যে স্টোমাকটা, ওইটাকে আমরা বলি ক্রপ। ঠিক আছে? আচ্ছা, এরপরে কোথায় যাবে, গিজার্ডে যাবে। ঠিক আছে? এখন কথা হইতেছে যে এই যে তোমার মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত হচ্ছে বিস্তৃত টোটাল পৌষ্টিক নালীটা। এখন আমরা প্রথমে পড়তে যাব অগ্র। ঠিক আছে? অগ্রর মধ্যে কি কি আছে, প্রথমে যে মুখে যে ফুটাটা, এটা অগ্রের পার্ট, এরপরে গলবিল থাকে। ঠিক আছে? তাহলে আমরা একটু জানি, দেখো প্রথমে হচ্ছে অগ্রের পার্টটা আমরা একটু পড়ব। অগ্রর মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে মুখছিদ্র, ভালো কথা। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গলবিল, গলবিলের পরে যেটা আছে সেটা হচ্ছে গ্রাস নালী, গ্রাস নালীর পরে যেটা আছে সেটা হচ্ছে ক্রপ, এন্ড তারপরে হচ্ছে এই যে গিজার্ড দেখতে পাচ্ছ না, ঠিক আছে, এই যে এইগুলো, হ্যাঁ, যে এগুলো, এটা হচ্ছে গিজার্ড। গিজার্ডের মধ্যে মনে রাখবা সবকিছু 6 থাকে, 6টা দাঁত থাকে, 6টা ভাঁজ থাকে, 6টা প্যাট থাকে। ঠিক আছে? তো গিজার্ড মানেই হচ্ছে 6। তাহলে এই কয়টা হচ্ছে তোমার অগ্রের পার্ট। গিজার্ডের পর থেকে যেটা দেখবা, হ্যাঁ, সেইটা হচ্ছে তোমার এই যে হেপাটিক সিকা, যে পার্টটা দেখতে পাচ্ছ, এই হেপাটিক সিকা, মালপিজিয়ান নালিকা, এগুলো হচ্ছে মধ্য পৌষ্টিক নালী বা মেসেন্টেরনের অংশ। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বললাম, অগ্র মধ্যে হচ্ছে মুখছিদ্র, গলবিল, গ্রাস নালী, ক্রপ আর গিজার্ড। আর আমরা যে মধ্য পড়তেছি, মধ্যর মধ্যে যে পার্টগুলো সেটা হচ্ছে তোমার হেপাটিক সিকা আর মালপিজিয়ান নালিকা। ঠিক আছে? হেপাটিক সিকা যদি জিজ্ঞেস করে কয়টা থাকে, তাহলে সেটাও কিন্তু 6 জোড়া। ঠিক আছে? 6 জোড়া মানে কয়টা, 12টা। ঠিক আছে? আচ্ছা,
আমরা আসি একদম শেষের পার্টে, সেটা হচ্ছে তোমার একদম পশ্চাৎ পার্ট। পশ্চাৎ পার্টের মধ্যে দেখো কি কি আছে, ইলিয়াম আছে, কোলন আছে, রেকটাম আছে, পায়ু ছিদ্র আছে, ঠিক আছে। তাহলে এই কয়টা জিনিস আমাদের জানতে হবে। রেকটামের মধ্যে একটা কোশ্চেন আসতে পারে যে রেকটাল প্যাপিলা কয়টা থাকে, এটাও কিন্তু 6। তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারতেছো যে পৌষ্টিক তন্ত্রে যাই আছে সবকিছু কিন্তু মোটামুটি 6 জোড়া, না হয় 6টা। যেমন গিজার্ডের মধ্যে যা যা আছে সবই 6। যদি বলে তোমার হচ্ছে হেপাটিক সিকা কয়টা থাকে, 6 জোড়া। যদি বলে রেকটাল প্যাপিলা কয়টা, তাহলে 6টা, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। চলো আমরা চলে যাই রক্ত সংবহনতন্ত্র, তো আমরা যাবই। তার আগে আমরা একটু বলি পৌষ্টিক গ্রন্থির মধ্যে, কিন্তু আমরা বলতেছিলাম যে পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি কি থাকে, লালা গ্রন্থি থাকে, আর হচ্ছে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে হেপাটিক সিকা। তো হেপাটিক সিকার নাম্বার তো তোমাদের অলরেডি বলে ফেলাই হয়েছে, ঠিক আছে। তো লালা গ্রন্থি থাকে কয়টা, লালা গ্রন্থি আবার 2টা থাকে, 1 জোড়া, ঠিক আছে। লালা গ্রন্থি কি করে, খাবারকে গিলতে সাহায্য করে, চাবাইতে সাহায্য করে, এইসবে ওরা হেল্প করে, ঠিক আছে। চলো চলে যাই রক্ত সংবহন তন্ত্রে। রক্ত সংবহন তন্ত্রের মধ্যে তোমরা হয়তো বা জানো যে রক্ত সংবহন তন্ত্র আসলে 2 ধরনের, একটা হচ্ছে মুক্ত আর একটা হচ্ছে বদ্ধ, ঠিক আছে। তো মুক্ত হচ্ছে সাধারণত আমরা দেখি হচ্ছে চিংড়ি, পতঙ্গ, যেমন ঘাসফড়িং একটা পতঙ্গ, তাহলে ঘাসফড়িং এরও আমরা দেখবো মুক্ত, ঠিক আছে। আর অ্যানিলিডা তোমরা তো জানো যে পরিফেরা, তারপর নিডারিয়া, প্লাটিহেলমিনথিস, নেমাথেলমিনথিস বা নেমাটোডা, অ্যানিলিডা, এভাবে হচ্ছে আমরা ভাগ করি না। তো অ্যানিলিডা থেকে যারাই এর পরে আসে সবাই হচ্ছে বদ্ধের মধ্যে। তার মানে আমরা মানুষ, আমাদের রক্ত সংবহনতন্ত্র কেমন ধরনের, বদ্ধ বা ক্লোজ ধরনের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আসলে ঘাসফড়িং এর রক্ত সংবহনতন্ত্র সম্পর্কে অল্প একটু বলবো। এটা হচ্ছে ওদের হার্ট, হ্যাঁ, ওদের যে হার্ট টাইপের আছে, হ্যাঁ, ওদের হার্টটা সাধারণত হার্ট রেট সেটা হচ্ছে প্রতি মিনিটে, হ্যাঁ, প্রতি মিনিটে 100 থেকে 110 বার বিট করতে পারে। এবং এর যে পুরো বডি, ঘাসফড়িং এর যে পুরো বডি, এখানে একবার রক্ত সরবরাহ হইতে 30 to 60 মিনিটস মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, প্রথমে যেটা কথা বলবো, ঠিক আছে, সেটা হচ্ছে যে রক্ত, এদের যে রক্ত, এই রক্তটাকে আমরা বলি হচ্ছে হিমোলিভ। আচ্ছা, হিমোলিভ কোনো কালার থাকে না, ঠিক আছে। কালার না থাকলে এটা কিছুটা ট্রান্সপারেন্ট, বা তুমি এক কথায় বলতে পারো এটা দেখতে বর্ণহীন। আমাদের রক্ত লাল হয় কেন, হিমোগ্লোবিনের জন্য না, ওদের আর কোনো হিমোগ্লোবিন নাই, ঠিক আছে। আচ্ছা, ওদের কিছু ফাঁকা জায়গা আছে রক্ত সংবহন তন্ত্রে, সেগুলোকে বলা হয় সাইনাস। দেখো ওদের সাইনাস 3 ধরনের, একটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাস, যেইটার ভিতরে হার্টটা আসলে ঢুকানো থাকে, একটা হচ্ছে পেরিনিউরাল সাইনাস, আর এটা হচ্ছে পেরিভিসেরাল সাইনাস, ঠিক আছে। পেরিকার্ডিয়াল সাইনাসের ভিতরে, কার্ডিয়াল নাম শুনে বুঝতে পারতেছো, হৃদযন্ত্র অবস্থান করে। পেরিভিসেরালের ভিতরে, হ্যাঁ, পৌষ্টিক তন্ত্রটা মেইনলি থাকে, আর নিউরালের ভিতরে স্নায়ু রজ্জু থাকে। তাহলে তোমরা যদি মেইনলি এটা জানো যে সাইনাস 3 ধরনের, পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল, পেরিনিউরাল, তাতেই হবে, ঠিক আছে। আচ্ছা, এদের যে হার্ট, হ্যাঁ, যেটাকে আমরা তোমার ইয়াও বলতে পারি, অ্যাওর্টাও বলতে পারি, ঠিক আছে। অ্যাওর্টার আবার 2 ভাগ আছে, সম্মুখ আর পশ্চাৎ, ঠিক আছে। মোট হচ্ছে 60টার মতো আর কি পার্ট থাকে হার্টের, ঠিক আছে। এইরকম হার্টের পার্ট থাকে, হ্যাঁ, এগুলো হচ্ছে 60টা থাকে। এবং এইটা পেশির মাধ্যমে সারা শরীরের সাথে যুক্ত থাকে। এই যে পেশি, এখন দেখো আমি বলি আরেকবার, হার্টটা এইরকম একটার সাথে আরেকটা লাগানো, মানে এই হার্টে যে প্রকোষ্ঠটা আর কি ফানেলের মতো। এখন এই দুইটার মাঝখানে একটা করে এভাবে পেশি দিয়ে শরীরের সাথে লাগানো, ঠিক আছে। এবার গুনে দেখো, এরকম যদি পেশি দিয়ে লাগানো থাকে, এই পেশিগুলোকে বাই দ্য ওয়ে অ্যালারি পেশি বলে, হ্যাঁ, লারি। এরকম যদি পেশি থাকে তাহলে কয় জোড়া পেশি লাগে, 6 জোড়া পেশি লাগে। কারণ এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা, না, তাহলে এইখানে এই যে দুইটার মাঝখানে আছে, তো তাহলে 6টা হবে, যেহেতু 7টা ফানেল টাইপ অংশ। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার একটু বলি যে আমরা রক্ত সংবহন তন্ত্র সম্পর্কে যেটা জানলাম সেটা হচ্ছে যে এদের রক্তের নাম হচ্ছে হিমোলিভ। হিমোলিভ কোনো কালার ঠালার কিছু থাকে না। আর এদের যে সাইনাস বা গহ্বর টাইপের থাকে সেইটা আবার 3 ধরনের হয়, পেরিকার্ডিয়াল, পেরিভিসেরাল আর পেরিনিউরাল।
আমরা যেহেতু হার্ট পড়বো, যেহেতু রক্ত সংবহন তন্ত্র পড়বো, তাহলে আমাদের ডিলিংসটা হচ্ছে পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে। পেরিকার্ডিয়াল সাইনাসের মধ্যে এই যে এইটা দেখতে পারতেছো, এখানে ফানেলের মতো আর কি বেশ কিছু প্রকোষ্ঠের মতো থাকে, ঠিক আছে? কয়টা থাকে? 7টা। এবং এর পাশে আশেপাশে এটাকে ধরে রাখার জন্য পেশি থাকে, যেটাকে বলা হয় অ্যালারি পেশি, ঠিক আছে? অ্যালারি পেশি কয়টা থাকে? 6 জোড়া। আচ্ছা, আরেকটা কথা, প্রতিটা প্রকোষ্ঠের ভিতরে, ঠিক আছে, তাহলে ফাঁকা থাকে, ঠিক আছে? একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু ফুটো থাকে, তাহলে রক্ত এখান থেকে ভিতর দিয়ে পার হবে কিভাবে? এখানে একটা ফুটো, ওখানে একটা ফুটো, এইভাবে ফুকো থাকে না, ঠিক আছে? তাহলে এই ফুকোগুলোকে সাধারণত বলা হয় অস্টিয়া। আই হোপ তোমরা একটু হলেও বুঝছো। চলো আমরা পরের স্লাইডে যাই। শ্বসনতন্ত্র, ঠিক আছে? শ্বসনতন্ত্র খুব ইন্টারেস্টিং একটা পার্ট। ওদের বুকের পার্টে, হ্যাঁ, বুকের পার্টে শ্বসনতন্ত্র বা এই ফুটোর মতো থাকে হচ্ছে 2 জোড়া, আর উদরের মধ্যে এরকম ফুটোর মতো থাকে হচ্ছে 8 জোড়া। তাহলে কয়টা হইল? 10 জোড়া হচ্ছে ওদের শ্বসনতন্ত্র বা শ্বাসরন্ধ্র বা স্পাইরাকেল থাকে। আচ্ছা, এটা ছাড়া আমাদের যেটা জানতে হবে যে বেশ কিছু পার্ট থাকে, সেগুলো সম্পর্কে আমরা একটু পরে জানতেছি। এই ছবিটা একটু দেখো, ঠিক আছে? তাহলে আমরা শ্বসন তন্ত্রের মধ্যে স্পাইরাকেল সম্পর্কে একটু বললাম, স্পাইরাকেলের সংখ্যা, তাই না? এখন আমরা একটু স্পাইরাকেলের ভিতরে যাব। স্পাইরাকেলের ভিতরে এই যে লম্বা ডান্ডির মতো দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইটাকে বলা হয় হচ্ছে ট্রাকিয়া, ঠিক আছে? ট্রাকিয়া এরপরে যে শাখা প্রশাখা তৈরি করে সেটাকে বলা হয় ট্রাকিওল। এন্ড ট্রাকিওল যেই জায়গায় বাতাসটারে নিয়ে যায় এটাকে বলা হয় বায়ুথলি, ঠিক আছে? তাহলে যদি বলা হয় শ্বসনতন্ত্রের কয়টা অংশ, তাহলে বলতে পারবা 4টা অংশ। কি কি? একটা হচ্ছে শ্বাসরন্ধ্র, যেটা আমরা দেখলাম, বক্ষ অংশে 2 জোড়া ছিল, উদর অংশে 8 জোড়া ছিল। শ্বাসরন্ধ্র আরেকটা নাম কি ছিল? স্পাইরাকেল। এটা ছাড়া আরো কি আছে? 3টা পার্ট আছে। কি কি? একটা হচ্ছে শ্বাসনালী বা ট্রাকিয়া, আর একটা হচ্ছে ট্রাকিওল, আর একটা হচ্ছে বায়ুথলি। আচ্ছা, এই হচ্ছে আমাদের শ্বসনতন্ত্রের মেইন পার্ট। এখন তোমাকে যদি বলে যে শ্বসন পদ্ধতি কয় ভাগে ভাগ করা হয়, প্রশ্বাস আর নিঃশ্বাস, তোমরা জানো সবসময় প্রশ্বাস সক্রিয় প্রক্রিয়া, নিঃশ্বাস সাধারণত নিষ্ক্রিয় প্রক্রিয়া, নামের সাথে মিল থাকে, তো এইগুলোই মোটামুটি, ঠিক আছে? চলো আমরা পরের স্লাইডে চলে যাই। রেচনতন্ত্র। রেচনতন্ত্রের মধ্যে আমাদের জানতে হবে যে এদের প্রধান যে রেচন অঙ্গ যেটাকে আমরা বলি, হ্যাঁ, প্রধান রেচন অঙ্গকেই বলা হয় মালপিজিয়ান টিউবিউস বা মালপিজিয়ান নালিকা, ঠিক আছে? এই মালপিজিয়ান, এটা একজন ইতালিয়ান সায়েন্টিস্ট মার্সেলো মালপিজি নামে আবিষ্কার করছিলেন, এখান থেকে এটা নাম। এটা দেখতে ইয়েলো কালারের এবং সংখ্যা প্রায় 100টি থাকে, ঠিক আছে? এটা ছাড়া আমাদের আসলে রেচনতন্ত্র সম্পর্কে আর কিছু অতটা জানতে হবে না। আসো আমরা চলে আসি পুঞ্জাক্ষী সম্পর্কে। পুঞ্জাক্ষী আমরা জানিও যে ঘাসফড়িং এ 2টা পুঞ্জাক্ষী থাকে না, এই পাশে একটা ওই পাশে একটা। আচ্ছা, পুঞ্জাক্ষী যেটা দিয়ে তৈরি সেটাকে বলা হয়, বা একক যেটা এটার, সেটা হচ্ছে ওমাটিডিয়াম, ঠিক আছে? দেখো, এইটা হচ্ছে কর্নিয়া, এইটা হচ্ছে একটা কোণের মতো অংশ, তাই না? এটাকে বলা হয় ক্রিস্টালাইন কোণ, স্বাভাবিক কোণের মতো। এইটা হচ্ছে ক্রিস্টালাইন কোণ কোষ। এরপরে সোজা যেটা চলে আসছে এটা র্যাবডম। র্যাবডমের পাশে এই যে কমলা কালারের যেটা আছে সেটা হচ্ছে রেটিনুলার কোষ, এবং সর্বোপরি বাইরের দিকে নীল কালার যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রেটিনাল শীথ, ঠিক আছে? তাহলে রেটিনাল শীথ হচ্ছে একটা ওমাটিডিয়াম থেকে আরেকটা ওমাটিডিয়াম যদি থাকে একটার সাথে আরেকটা আলাদা করে। দেখো এই যে এইগুলো কিন্তু ওমাটিডিয়াম, হ্যাঁ, এইটা একটা লম্বা লম্বা ওমাটিডিয়াম, হ্যাঁ, এটা একটা ওমাটিডিয়াম, এটা একটা ওমাটিডিয়াম, এটা একটা ওমাটিডিয়াম, অনেক 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 ওমাটিডিয়াম, তাই না? এগুলো একটার সাথে আরেকটা যেটা আলাদা করে রাখে সেটাই হচ্ছে এই পর্দাটা, রেটিনাল শীথ। রেটিনুলার কোষ হচ্ছে কমলা কালারেরটা, দেখো 1 2 3 4 5 6 7 8। রেটিনুলার কোষ কয়টা আছে? 8টা। সাধারণত 7 থেকে 8টা রেটিনুলার কোষ থাকে। র্যাবডম যেটা দেখতেছো মাঝখানে, হ্যাঁ, প্রথমে কি হয়, আলোটা এখানে আসে, তাই না? কর্নিয়াটা লেন্সের মতো কাজ করে, আমাদের লেন্সটা যেমন না, কর্নিয়াটাও লেন্সের মতো কাজ করে। লেন্সের মতো কাজ করে, আলো এখান থেকে আসলো, হ্যাঁ, সোজা যাবে না, তো কোথায় যাচ্ছে? ক্রিস্টালাইন কোন কোষটা যাচ্ছে, কোন কোষের পরে ভিতরের দিকে যাচ্ছে কিসের মাধ্যমে? র্যাবডমের মাধ্যমে। তাহলে র্যাবডমের মধ্যে দিয়ে আলোটা গৃহীত হচ্ছে, ঠিক আছে? আর কর্নিয়ার মাধ্যমে হচ্ছে লেন্সের মতো আলোটা ঢুকছে। আর ক্রিস্টালাইন কোন যেটা, এটা দিয়ে প্রতিসরণশীল অঙ্গ হিসেবে প্রবেশ করতেছে। গেল।
তাহলে এই হচ্ছে আমাদের ওমাটিডিয়ামের মেইন পার্ট। তাহলে যদি ধরো আমাদের যে চোখ, হ্যাঁ, এটার সাথে পুঞ্জাক্ষীর পার্থক্য বলতে বলে, তাহলে কি বলবো? সরলাক্ষী বা আমাদের কি কি থাকে মনে আছে? কর্নিয়া, আইরিশ, লেন্স, রেটিনা, এদের পার্টের সাথে কিন্তু আমাদের পার্ট অতটা মিলছে না। পুঞ্জাক্ষী কিন্তু তার মানে অসংখ্য থাকছে, তাই না? আইরিশের যে আবরণী যেটা থাকতেছে, হ্যাঁ, এগুলো কিন্তু অসংখ্য, একটা ওমাটিডিয়াম থাকতেছে অনেক অসংখ্য। তা আমাদের কি একটাই সরলাক্ষী বললে কিন্তু আমরা একটাই বুঝি, ঠিক আছে? আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, পুঞ্জাক্ষী কিন্তু মৃদু আলোতে বা কম আলোতে এক ধরনের প্রতিবিম্ব তৈরি করে, আবার হচ্ছে যখন উজ্জ্বল আলো হয় তখন এক ধরনের প্রতিবিম্ব তৈরি করে। আমরা কিন্তু মৃদু আলো এবং উজ্জ্বল আলোতে সবসময় কিন্তু একই ধরনেরই প্রতিবিম্ব দেখি। তাহলে মৃদু আলোর ক্ষেত্রে পুঞ্জাক্ষী যে প্রতিবেদনটা তৈরি করে বা প্রতিবিম্বটা তৈরি করে সেটাকে বলা হয় সুপারপজিশন। আর উজ্জ্বল আলোতে যে প্রতিবিম্ব তৈরি করে তাকে বলা হয় অ্যাপোজিশন। ঠিক আছে, আরেকবার বলি, পুঞ্জাক্ষী তাহলে ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট ধরনের আর কি একটা প্রতিবিম্ব বা ইমেজ তৈরি করতেছে। মৃদু আলোতে, কম আলো, ভালোভাবে দেখতে পাচ্ছে না, রাতের অন্ধকার, হ্যাঁ, তেলাপোকার ক্ষেত্রেও এরকম। তেলাপোকার ক্ষেত্রে ধরো অন্ধকার আছে, তখন তুমি শব্দ শুনলো, তখন যে ও যেমন প্রতিবিম্বটা দেখবে, হ্যাঁ, ও কিন্তু সবই দেখবে কিন্তু অস্পষ্ট বাট সব। কিন্তু উজ্জ্বল আলো যদি হয়, দেখো তুমি লাইটটা জ্বালায় রাখছো, তখন ও ভাগে এক একটা জায়গা দেখবে, কিন্তু যা দেখবে তা ক্লিয়ারলি দেখবে। এই যে প্রতিবিম্ব টাইপ, এটাকে বলা হয় হচ্ছে অ্যাপোজিশন। ঠিক আছে, চলো আমরা পরের স্লাইডে চলে যাই। লাইফ সাইকেল, হ্যাঁ, লাইফ সাইকেল সম্পর্কে প্রথমে একটু বলে নাই যে স্বাভাবে এটারও তো পুরুষ আর স্ত্রী, গ্রাসহপার বা ঘাস ফড়িং তো আলাদা, এটা তো তোমরা জানোই। ঠিক আছে, দেখা যায় যে প্রথমে এরা মিলন ঘটে কখন? হ্যাঁ, গ্রীষ্মের যখন শেষ দিক, সামার শেষ প্রায়, তখন ঘাস ফড়িং এর মিলন হয়। মিলন হলে কি হবে? তারপরে হচ্ছে ডিম পারবে, তাই না? ডিম পাড়া পর্যন্ত যাবে, যে দেখো ডিম পারছে, ঠিক আছে। ডিমের পরে যে পরিস্ফুটনটা, সেটা হচ্ছে যে দেখা যায় যে ফার্স্ট স্টেজ, এরপরে সেকেন্ড স্টেজ, তারপর থার্ড স্টেজ, এন্ড প্রত্যেকটা স্টেজে যাওয়ার সময় তার কিন্তু খোলস মোচন করতে হয়। ঠিক আছে, তো খোলস মোচন করতে হয়, এবং শীতকালে আবার এইটা বন্ধও থাকে। শীতকালে যখন পরিস্ফুটনটা বন্ধ থাকে তখন সেটাকে বলা হয় ডায়াপজ। ঠিক আছে, যদি খোলস মোচন ঠিকভাবে না হয় তাহলে দেখা যেত যে ও কিন্তু ঠিকভাবে বাড়তে পারতো না। ঠিক আছে, যেহেতু তোমার হইতেছে যে এই যে একটা ঘাস ফড়িং প্রথমে কেমন ছিল? ডিম ছিল, তাই না? ডিমের পরে কেমন হইলো? নিম্ফ হইছে, নিম্ফের পরে কেমন হয়েছে? পূর্ণাঙ্গ দশা হয়েছে। ঠিক আছে, এইটা এই কারণেই বলা হয় অসম্পূর্ণ রূপান্তর। যদি এমন হইতো যে ছোটবেলায়, যেমন তোমরা শুনছো কিনা আমি জানি না, প্রজাপতির ব্যাপারে শুনছো যে প্রজাপতি প্রথমে ডিম থাকে, তারপর লার্ভার মতো হয়, তারপর পিউপা হয়, তারপরে প্রজাপতি হয়। ঠিক আছে, তাহলে এরকম যদি হইতো, একদমই একটা স্টেজের সাথে আরেকটা স্টেজে কোনো মিলই নাই, কমপ্লিটলি চেঞ্জড হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে বলা হয়তো কমপ্লিট রূপান্তর বা সম্পূর্ণ রূপান্তর। আর এটার সাথে দেখো, ডিম হওয়ার পর থেকে ছোট্ট ঘাস ফড়িং যেমন দেখতে, বড় ঘাস ফড়িংও ওইটা সাইজটা একটু বড়, কিন্তু দেখতে তো একই রকম। আমাদের ক্ষেত্রে আমাদের বাচ্চারা যেমন দেখতে হয়, বড় হয়েও চেহারা তো মিল থাকে, হাত পা তো আর কইমা যায় না। ঠিক আছে, তাহলে এই যে রূপান্তরটা আমাদেরও হয়, সেটা হচ্ছে অসম্পূর্ণ রূপান্তর টাইপের। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের লাইফ সাইকেল অফ গ্রাসহপার। ঠিক আছে, আর আমরা যেটা জানবো, আরেকটা ব্যাপার জানবো, যে গ্রাসহপারের ক্ষেত্রে যে ডিম যেটা দেয়, ঠিক আছে, ডিম যখন পারে ওরা একটা গর্ত করে না, তারপর ডিমটা ওই জায়গাটায় পেরে ফেলে। ঠিক আছে, ডিমটা সাধারণত গুচ্ছাকারে থাকে এবং একটা গর্তের ভিতরে 20টা করে ডিম পারে, ওয়ান হোল 20টা ডিম, এবং 10টা গুচ্ছে প্রায়, তাহলে কয়টা ডিম পারতে পারে? যদি 10টা জায়গায় পারে তাহলে 200টার মতো ডিম পারতে পারে। এবং সাধারণত গ্রীষ্মকালের শেষের দিক থেকে যৌন মিলন হইলেও শরৎকাল পর্যন্ত কিন্তু ডিম পাড়া এর অব্যাহত থাকে। তো আশা করি সবাই চ্যাপ্টারটা মোটামুটি বুঝছো। তো আমরা মোটামুটি টাচ করেছি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো যদি কোনো প্রশ্ন থাকে আমাদের অবশ্যই জানাবা। আমরা একদম চ্যাপ্টারটা শেষ পর্যায়ে। সবাইকে ধন্যবাদ দিয়ে শেষ করছি। বাই বাই।